কি হয়েছে ইনু? এভাবে কাঁদছিস কেন? যদি আমাদের নিজের বন্ধু হয়ে প্লিজ বল। দেখ, আমরা কখনো কোনো কথা গোপন করিনি, তা আশা করব আজ তুইও করবি না। ইয়ানা তাদের ধীরে ধীরে সবকিছু খুলে বলে। একটা রায়হানের কি কম ছিল যে আরেকটা রায়হানের আমদানি হলো? এমনি এই বেটার জন্য শান্তি নেই, এ আবার কোন ভেজাল? আচ্ছা ইনু, তুই কি ছেলেটাকে চিনিস? না, মুখ দেখতে পাইনি, অন্ধকার ছিল। আর রাতে যখন আসে তখন আমি ঘুমিয়ে থাকি। তাহলে বুঝবো কিভাবে কে ছিল? তবে আমরা লোকটাকে একটা উপায়ে ধরতে পারি। কি উপায়? তারপর ইয়ানা সবাইকে নিজের প্ল্যানের কথা বলে। তাহলে মিশন স্টার্ট। কেন জানি না, অজানা একটা ভয় করছে। যদি ছেলেটা বুঝতে পেরে যায়, পরে তোদের কোনো ক্ষতি করে তখন। আরে চাপ নিস না, কিছু হবে না। হবে হয়তো কোনো বখাটে, পিঠে কয়েকটা পড়লে এমনি ঠিক হয়ে যাবে। ঠিক বলেছিস। তাহলে এখন আমরা যাই, রাতে আসবো। তারপর আয়াত সবাইকে নিজের প্ল্যানের কথা বলে সবাই চলে গেল। কোনো একটা বন্ধ ঘরে চেয়ারের সাথে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে তিনটি ছেলে। বন্ধ ঘর বললে ভুল হবে, একটা নরকের মতো, যার চারপাশে মাংসের পচা গন্ধ, চারিদিকে দেওয়ালে রক্তের ছোপ, মেঝে স্যাঁতসেঁতে যেখানে বিভিন্ন পোকার বসবাস। দেখলে যে কারোর গা গুলিয়ে আসবে। ছেলেগুলো বারবার বাঁচার জন্য অনুরোধ করছে। এক একটার অবস্থা খুবই খারাপ। কারোর চোখ তুলে নেওয়া হয়েছে, তো কারোর হাত পা কেটে দেওয়া হয়েছে। ছেলেগুলোর গগনবিতারী চিৎকারেও সামনে থাকা মানুষটার কোনো হেলদোল নেই। সে নিজের শাস্তি দিতে ব্যস্ত। স্যার, আমাদের ছেড়ে দিন, আমরা আর কখনো ওকে বিরক্ত করব না। স্যার, আমরা জানতাম না উনি আপনার কিছু হয়। হ্যাঁ স্যার, আমরা জানলে আর কখনো ওনার তীর আসতাম না। ছেড়ে দিন আমাদের। সামনে থাকা ব্যক্তিটির চোখ দুটি লাল, কিন্তু শান্ত গলায় বলে, জানিস তো, অগ্নি চৌধুরীর কাছে ক্ষমা বলে কোনো শব্দ নেই। তোর আমার কলিজে হাত বাড়িয়েছিলে, সে হাত থাকবে ভেবেছিস? বলে এক কোপে প্রথম ছেলেটির হাত শরীর থেকে হাত আলাদা করে দেয়। পরপর সবগুলোর একই অবস্থা করে। ছেলেগুলো চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। আরিফ, লাশগুলো কুকুর দিয়ে খাওয়া। আর রায়ান, আমার সাথে চল। রায়ান তারা সবাই এসবে অভ্যস্ত হয়ে পড়েছে, কিন্তু আজ অনেক দিন পরে এমন নির্মম মৃত্যু দেখেছে। কোনো বড় কারণ ছাড়া তো হতে পারে না। রায়ান যেন ওদের এই মৃত্যুতে একটা ঘোরের মধ্যে চলে যায়। আহান কিছু দূরে গিয়ে দেখে রায়ান এক জায়গায় দাঁড়িয়ে আছে। কি রে, এখানে থাকার প্ল্যান আছে? তাহলে বল, এখানে রেখে যাই। আহানের এই ঠান্ডা মাথায় হুমকি রায়ানের জান যায় যে অবস্থা। এই জায়গায় তো নাকি কাপড় দিয়েও থাকা যায় রে, বমি চলে আসে, আর এখানে থাকা অসম্ভব। রায়ান একটু হাসার অভিনয় করে বলে, আরে কি যে বলিস না, আমি এখানে থাকতে যাবো কেন? তোর এই জঘন্য টর্চার সেল কি মানুষে থাকা যায় নাই? এ দেখলেই বমি আসে। ঠিক আছে, তুই এইখানেই থেকে যা। এমনিতেই অনেকদিন ধরে ভাবছিলাম তোকে এখানে রেখে যাব, তাহলে আজ রেখে যায়, কি বলিস? রায়ান এবার কান্না করে দেওয়ার মতো অবস্থা। প্লিজ ভাই, আমার এইখানে রেখে যাস না। আমার বউটার সাথে মাত্র দেখা হয়েছে, বউটা আমার অকালে বিধবা হয়ে যাবে, আর তার মেয়ে, ও তো জামাই হারা হবে। কি কখন থেকে মেয়েদের মতো কান্না শুরু করে দিয়েছিস? তোর আমার মেয়ের স্বভাব কবে থেকে হয়েছে বলতো? আর আমার মেয়ে জামাই হারা হবে মানে? রায়ান এবার একটু ভাব নিয়ে বলে, আরে এটা বুঝলি না, তোর মেয়ে তো আমার ছেলের একমাত্র বউ। এখন আমি যদি মরে যাই তাহলে আমার ছেলে আসবে কোথা থেকে? তাহলে তোর মেয়ের জামাই হারা হবে না? হোয়াট আর লজিক! গোয়েন্দা অফিসার রায়ানের মাথায় এত লজিক? আগে জানতাম না তো। আমার কখনো মেয়ে হবে না। বলে আহান চেহারা গম্ভীর করে বলে, এখন যদি গাড়িতে না উঠিস, আই সোয়ার তোকে এইখানেই রেখে যাব। আহান এই কথা বলতে দেরি, রায়ানের উঠতে দেরি হয়নি। আহান আড়ালে একটা মুচকি হাসি দেয়। কে বলবে এটা দেশের নামকরা গোয়েন্দা অফিসার আর্সেনাল রায়ান, যার নাম শুনলে ক্রিমিনালদের ঘুম হারাম হয়ে যায়। কিন্তু আহানের সামনে কিভাবে বাচ্চামো করছে, একেই মনে হয় বলে বন্ধুত্ব। হল্লাপাটির সবাই ঝোপের আড়ালে অপেক্ষা করছে আগন্তুক ব্যক্তিটির জন্য। আর ইয়ানা ঘুমের অভিনয় করে শুয়ে আছে। আর এইদিকে ইয়ানার কাণ্ড দেখে আহান হাসছে।
আমাকে ধরার জন্য তুমি আর তোমার বাতুরে বাহিনী এত কষ্ট করছো। সো স্যাড। আজ তো আমি যেতেই পারবো না, কারণ আজ আমি খুব ক্লান্ত। আজকে তোমাকে না দেখে ঘুমাতে হবে। তুমিও ঘুমিয়ে পড়ো, আর সময় হলে আমার পরিচয় এমনিতেই জানতে পারবো। গুড নাইট বেব। ইয়ানা এসএমএস দেখে প্রায় কান্না করার মতো অবস্থা। এই হাতের খাম্বা জানলো কিভাবে আমাদের প্ল্যানের কথা? ইয়ানা জানালা দিয়ে সবাইকে ডেকে নিয়ে আসে রুমের ভেতর। কি মশারে বাবা বাহিরে, কামড়ে অবস্থা খারাপ করে দিল। আর এইদিকে তুই এমনি ডাইনির মতো ডেকে আনলি কেন? রোহেন্নার বাচ্চা, আমি ডাইনি, তুই ডাইনির বউ। মেল ফিমেল ঠিক রাখিস বইন, আমি আবার ডাইনি হব কিভাবে? বন্ধ করবি তোদের এই বালের প্যাচাল? এই ছেড়ি কেড়ে ডেকে নিয়ে এনেছিস ওইটা বল। ইয়ানা এবার সবাইকে এসএমএস গুলো দেখায়। সবার চোখ বেরিয়ে আসার উপক্রম। এই ব্যাটা জানলো কেমনে আমাদের প্ল্যান? আচ্ছা, রুমে কোনো ক্যামেরা নেই তো? হতে পারে, না হলে আমাদের কথা উনি জানবে কিভাবে? কারণ আমরা ছাড়া তো এই কথা কেউ জানে না। এবার কি হবে আবার? কতটা খারাপ হলে কেউ কোনো একটা মেয়ের রুমে ক্যামেরা ফিট করে? রাগে ইয়ানার মাথা ফেটে যাচ্ছে, সাথে এক রাশ ঘৃণা। তোরা সবাই তো অগ্নি চৌধুরীকে চিনিস। উনি তো অনেক বড় মাফিয়া, যার নাম শুনলে পুরো শহর আতঙ্কে কাঁপে। উনি অনেককে সাহায্য করেছে। আমরা যদি ওনার কাছে সাহায্য চাই তাহলে কেমন হবে? এতদিন জানতাম তুই অনেক বুদ্ধিমতী, কিন্তু আজ দেখলাম তোর মাথা পুরো ফাঁকা। বুদ্ধির বউ নেই, গাধা। গাধা অগ্নি চৌধুরী অনেক বড় মাপের মাফিয়া। উনি আমাদের কথা শুনতে যাবে কেন? তা অবশ্য ঠিক, কিন্তু একটা উপায় আছে। আমরা যদি আহান ভাইকে বলি তাহলে কেমন হয়? উনি না হয় আমাদের অগ্নি চৌধুরীর সাথে দেখা করতে সাহায্য করবেন। তা করা যায়। তাহলে কাল আমরা আহান ভাইয়ের সাথে দেখা করে সব খুলে বলবো। ঠিক আছে, তাহলে আমরা যাই। সবাই চলে গেল। এইদিকে আহান অফিসের কিছু কাজ করে বাড়িতে যায়। গিয়ে দেখে দাদুমণি বসে আছে। আরে দাদুমণি, তুমি এখনো ঘুমাওনি? দাদুমণি, আমি কোনো ছোট বাচ্চা নই, আমাকে না তো টেনশন করতে হবে না। এখন থেকে ঘুমিয়ে পড়বা, নাহলে আমি আর বাড়ি আসবো না। এই বলে আহান সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে থমকে যায় কারো ডাক শুনে। আহান, আহান এবার পেছনে তাকিয়ে বলে, কিছু বলবেন? কেমন আছো তুমি? খারাপ থাকার তো কোনো কারণ নেই মিস্টার চৌধুরী। আমি এখনো ছোট বাচ্চা নই যে কারো দেখাশোনার উপরে নির্ভর করে থাকবো। সাজিদ চৌধুরী খুব ভালো করে বুঝতে পেরেছেন এই কথাটা আহান তাকে খোঁচা মেরে বলেছে। সাজিদ চৌধুরীও আর কোনো কথা বাড়ায়নি, নিজের রুমে চলে যায়। না দাদুমণি, খেয়ে এসছে। এই বলে আহান নিজের রুমে চলে যায়। আকাশ, রোহান, আরোরা, ইয়ানা, সুমায়া, আয়াত এরা সবাই অপেক্ষা করছে আহানের জন্য, কিন্তু আহানের এখনো আসার নাম নেই। আহান ভাইয়া আসবে তো? আরে আসবে আসবে, আর একটু অপেক্ষা করি। এই তো আহান ভাই আসছে। ইস, কি হ্যান্ডসাম! দেখলে 1000 বছর তাকিয়ে থাকতে ইচ্ছে হয়। থাক, মানা কর তোকে। ঠিক তখনই আহান তাদের সামনে এসে দাঁড়িয়ে বলে, কেমন আছো তোমরা? কি যেন ডেকেছ, বলো। আসলে ভাইয়া একটা বাদুর খোঁজ করতে। হোয়াট? বাদরের খোঁজ করতে মানে? আসলে বাদর না ভাইয়া, বাদর রূপী লেজবিহীন মানুষ। আসলে ইয়ানাকে খুব বিরক্ত করছে কয়েকদিন ধরে। তাদের কথা শুনে আহান এইবার কাশতে শুরু করে। আহান ওই মনে হয় প্রথম ব্যক্তি যে কিনা নিজে দাঁড়িয়ে থেকে নিজের নামে এত প্রশংসা শুনছে। আহানের কাশি দেখে ইয়ানা ব্যাগ থেকে পানি বের করে দেয়। এই নিন, এটা খেয়ে নিন। না, লাগবে না, আমি ঠিক আছে। মনে হচ্ছে তোমরা দুপুরে কিছু খাওনি। চলো একটু রেস্টুরেন্টে যাওয়া যাক, তারপর ধীরে সুস্থে তোমাদের কথা শুনবো। না না ভাইয়া, আমরা এইখানে ঠিক আছে। আর তাছাড়া এখানে আমাদের ছোট বোন আসবে। আমি এসে গেছি আরু আপু। এই তো এসে গেছি রুই মাছ। আসেন, আপনার জন্য অপেক্ষা করছি। রোয়ানা এবার আহানকে লক্ষ্য করে, মুখ আপনা আপনি হা হয়ে যায়। এত সুন্দর ছেলে ওর সামনে দাঁড়িয়ে আছে ভাবতে খুশিতে আত্মহারা। আর ওরা রোয়ানার অবস্থা দেখে খোঁচা মেরে বলে, রুই মাছ এইভাবে তাকাতে নি বোন, উনি আহান ভাইয়া।
রুয়ানা এবার বুঝতে পারে তাহলে এই আহান ভাইয়া। সত্যি ছেলেটা অনেক স্মার্ট। রুয়ানা এবার নিজেকে স্বাভাবিক করে বলে, আসসালামু আলাইকুম ভাইয়া। আহান এতক্ষণ রুয়ানাকে পরখ করতে ব্যস্ত ছিল, কারণ এই পিচ্ছি প্রেমে যে তার বন্ধু পড়েছে তা সে ভালোভাবেই বুঝতে পেরেছে। আহান রুয়ানা সালামের জবাব দিয়ে বলে, দেখো রুয়ানাও চলে এসছে, এখন যাওয়া যাক। আমিও দুপুরে কিছুই খাইনি। কিন্তু ভাইয়া। কোনো কিন্তু নয়, চলো। ভাই বলে ডেকেছ আর ভাইয়ের সাথে দ্বিধাবোধ করছো? ঠিক আছে ভাইয়া, চলুন। আহান এক পলক ইয়ানার দিকে তাকিয়ে বলে। চলো। তারা একটি নামকরা রেস্টুরেন্টে প্রবেশ করে, যে যার মতো অর্ডার করে। এবার বলো, কি বলছিলে? আসলে ভাইয়া, আমরা অগ্নি চৌধুরীর সাথে দেখা করতে চাই। আহান কিছুটা ভ্রুকুচকে বলে। কেন? ইয়ানা এবার আহানকে সবকিছু খুলে বলে। আহান সবকিছু শুনে বলে, তোমাদের মনে হয় অগ্নি চৌধুরী তোমাদের এই সামান্য কাজে আসবে? আপনার কাছে এটা সামান্য হতে পারে মিস্টার আহান চৌধুরী, কিন্তু এটা আমার কাছে অনেক। একটা মেয়েকে দিনের পর দিন মানসিকভাবে টর্চার করছে, একটা মেয়ের ঠোঁটের ভেজিনিটি কেড়ে নিয়েছে, সেটাকে আপনার সামান্য মনে হয়? ইয়ানা রেগে গিয়ে কি বলে ফেলেছে সে বুঝতে পেরে নিজেই নিজের মুখ চেপে ধরে, কারণ ইয়ানা সবকিছু বললেও চুমু খাওয়ার ব্যাপারে কিছু বলেনি। বোন, এই কথা আমাদের বলিসনি কেন? ছেলেটা তাহলে রোমান্টিক আছে, তাই না? ঠোঁটের যে ভার্জিনিটি হয় জানতাম না তো। জানতেন না, এখন জেনে নিন। প্লিজ ভাইয়া, অগ্নি চৌধুরীর সাথে দেখা করিয়ে দিন। ইয়ানার মুখে ভাইয়া ডাক শুনেই আহানের যেন রাগটা বেড়ে যায়। সে এখানে থাকলে নির্ঘাত কিছু করে বসবে। ঠিক আছে, তোমরা কাল এসো, আমি এখন চাই। এই বলে আহান বিল মিটিয়ে এখান থেকে চলে গেল। গেল রে গেল, আমার 2 মিনিটের ক্রাশ খাওয়া ছেলেটা চলে গেল। চুপ কর ছেড়ি, আমাদেরও এখনো বিয়ে হয় নাই। ক্রাশ নামক বাস খাওয়ার দরকার নাই, পরে খাইস। কি হলো আকাশ, তোকে আজ অন্যরকম লাগছে? কিছু কি হয়েছে? আমিও দেখছি আসছে পর থেকে কেমন একটা অন্যমনস্ক। কাল অবনী আমাকে বলেছিল যদি সত্যি আমি তাকে ভালোবাসি তাহলে আমি যেন হাত কেটে ওর নাম লিখি। তারপর আমি একটা মোরগ কিনে নিয়ে যাই বাজার থেকে। সেই মোরগের রক্ত দিয়ে ওর নাম লিখিয়ে ওকে দেখাই। ভেবেছিল সত্যি সত্যি আমি নিজের হাত কেটে ওর নাম লিখেছি। ও আমাকে বকতে শুরু করে, সারা রাত কান্না করে। ও ভেবেছে ওর এই মজার জন্য আমি নিজেকে কষ্ট দিয়েছি। সকালে আমাদের বাসায় যাই, গিয়ে দেখি আমি ঘুমে। তারপর আমার ডেকে তোলে। আমার হাত দেখেও আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আর দৃষ্টি অনুসরণ করে বুঝতে পারি আসল কাহিনী। কাল যে হাত কেটেছিলে, কাটা চিহ্ন কোথায় আকাশ? তার মানে তুমি আমার সাথে মিথ্যে বলছো? সম্পর্ক শুরুর আগেই মিথ্যে? আমি জাস্ট মজা করে বলেছিলাম, তাই বলে তুমি মিথ্যের আশ্রয় নেবে? এই বলে অবনী আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই বেরিয়ে গেল। আমার পিছনে ডাক দিলেও বলে, তোমাদের বাড়িতে আর আসবো না ফুপি, আমার জন্য কাউকে মিথ্যে বলতে হবে না আর। পরে আম্মু এসে আমাকে শাসায়। এখন আমি ফোন দিলে ফোন ধরছে না, SMS এর রিপ্লাই দিচ্ছে না। এখন কি করবো আমি? আকাশ অবনীর ফুফাতো ভাই। তারা একটানা 3 বছর ধরে রিলেশনে আছে। এক সময় বাড়ির সবাই জানাজানি হয়। আকাশের পড়া শেষ হলেই তাদের বিয়ে। এখন গল্পে আসা যাক। আকাশের কথা শুনে সবাই উচ্চস্বরে হেসে দেয়। মানে কি আকাশ, হাত কাটার কথা বলেছিল বলে তুই মুরগির রক্ত দিয়ে নাম লিখেছিস? ও হে রোমিও। মজা নিচ্ছিস? দেখ বোন, কোনো উপায় বের করে দে, নয়তো আম্মুর হাতের বাঁশ খেতে হবে আমায় বাসায় গিয়ে। আম্মু বলেছে অবনীকে যেন বাসায় নিয়ে তবে বাড়িতে ফিরি, নয়তো আমার জন্য বাড়ির দরজা বন্ধ। তুই গিয়ে সামনাসামনি দেখা করে সরি বলে নে, তাহলেই তো সমস্যার সমাধান হয়ে যায়। আর অবনী তোকে খুব ভালোবাসে, তোর মিথ্যেটাও সহ্য করতে পারেনি। তুই গিয়ে ক্ষমা চেয়ে নে, দেখবি সব ঠিক হয়ে যাবে। ঠিক বলেছিস, তোরা বস, আমি যাই আমার রানীর রাগ ভাঙাতে। আকাশে যাওয়া দেখে সবাই আবারও হেসে ওঠে। এই ইয়ানা, একটা ঘটনা শুনেছিস? তোকে ওই দিন কয়েকটা ছেলে বিরক্ত করছিল, তাদের অর্ধেক হওয়া লাশ পাওয়া গেছে। খুবই নৃশংসভাবে হত্যা করা হয়েছে তাদের। দেখলেই ভয় আত্মা কেঁপে উঠছে। কি বলিস, ওদের আবার কে মারবে? আচ্ছা, ওই সাইকোটা নয় তো? আমাকে একবার বলেছিল যদি কোনো ছেলে আমার দিকে চোখ তুলেও তাকায় তাহলে তাদের এমন অবস্থা করবে যা দেখলে
যে কারো গা শিউরে উঠবে। আমার না খুব ভয় করছে আকাশ, রেহানের কিছু হবে না তো? কিছু করবে না তো রোহানের? কারণ তারাও তো ছেলে। ভয়ে যেন ইয়ানার গলা শুকিয়ে আসছে। আরে না, আমার আর আকাশের কোনো ক্ষতি করবে না। যদি করার হতো তাহলে অনেক আগেই করতো। আর তোকে আমাদের থেকে দূরে থাকার কোনো হুমকিও দেয়নি, তাহলে আমাদের কিছু করবে না। এখন আমার বাড়ি যাওয়া দরকার, কারণ আজ আম্মু নানা বাড়ি থেকে চলে আসবে। আপু চলো। এই বলে যে যার মতো আতঙ্ক নিয়ে নিজ নিজ গন্তব্যে চলে যায়। আহান নিজের অফিসে গম্ভীর হয়ে বসে আছে। তার সামনে ইউভি, রায়ান আর আরিফ বিগত আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে। ইউভি এইবার কিছুটা বিরক্তি নিয়ে বলে, সে কখন থেকে দাঁড়িয়ে আছি, আমাদের মতো নিষ্পাপ ছেলেগুলোর উপর একটু দয়া করে কি বলবি বলে ফেল। আহান এবার বসা থেকে উঠে একটু গম্ভীরতা রেখে বলে, আমাকে দেখে কি বাতুরের মতো মনে হয়? সবাই যেন ভিমরি খাওয়ার মতো অবস্থা। কি বলছেন এসব ভাই? আপনি বাদরের মতো হতে যাবেন কেন? বাদররা খুব প্রাণ সচ্ছল, আর আপনি সারাদিনে একবারও হাসেন কিনা সন্দেহ আছে। আপনি বাদরের মতো হতেই পারবেন না। আপনার সাথে বাদরের তুলনা করলে বেচারা বাদরদের অপমান করা হবে ভাই। আহান আরিফের দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে তাকায়। রায়ান আরিফকে খোঁচা দিয়ে ফিসফিসিয়ে বলে, অকালে প্রাণ হারাবার ইচ্ছা আছে নাকি? হঠাৎ তুই আমাকে এই প্রশ্ন জিজ্ঞাসা করছিস কেন? আর তোকে বাদরের মতো মনে হয় এই কথা কে বলেছে শুনি একটু? না মানে সে কি এখনো জীবিত আছে? আহান দত্তে দাঁত চেপে বলে, যে প্রশ্ন করেছি সেটা উত্তর দে। অতিরিক্ত কথা বলতে কে বলেছে? রিল্যাক্স ব্রো, তুই বাতরের মতো হয়ে কেন? তুই যদি বাতরের মতো হতি তাহলে কি সবার ক্রাশ বয় হতি? আর এই কথা কে বলেছে একটু বলবি? আমার না খুব জানতে ইচ্ছে করছে। কেউ বলেনি, এমনি জিজ্ঞেস করেছে। তোর এবার আসতে পারিস। আর আরিফ, কাল কয়েকজন ছেলে মেয়ে আসবে, তাদের যাতে আসতে কোনো রকম অসুবিধা না হয়। সবাই সবার দিকে তাকিয়ে রায়ান বলে ওঠে, কে আসবে দোস্তা? কোনো বিজনেস পার্টনার নাকি? কাল আসলে দেখতে পাবি। এখন বের হব রুম থেকে। আর আরিফ, মনে থাকবে তো? জি জি ভাই, একদম মনে থাকবে। গুড। সুমাইয়া রাস্তা দিয়ে যাচ্ছিল, ঠিক তখনই দেখে একটা ছেলে একটা মেয়ের ওড়না নিয়ে টানাটানি করছে। এসব দেখে যেন সুমাইয়ার একটা কালো অতীত মনে পড়ে যায়। সে নিজেকে আর ধরে রাখতে না পেরে ছেলেটিকে না দেখে রেগে ছেলেটার গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয়। ছেলেটা এবার রাগী দৃষ্টি নিক্ষেপ করে হুঙ্কার দিয়ে বলে ওঠে, এই মেয়ের সাহস কি করে হয় আমার গায়ে হাত তোলা? সুমাইয়া এবার ছেলেটির দিকে তাকিয়ে বলে, রায়ান, আপনি আপনি তো আহান ভাইয়ের ফ্রেন্ড। কি করে আপনি রাস্তার একটি মেয়েকে উত্তক্ত করতে পারেন? ছি, আমার তো ভেবেই ঘৃণা হচ্ছে। রায়ান নিজের রাগকে কন্ট্রোল করার জন্য চোখ বন্ধ করে বলে, থেমে যাও মেয়ে, বাড়াবাড়ি করো না। যা জানো না তা নিয়ে কথা বলো না। আজ একটা মেয়ে বলে এতক্ষণে অক্ষত আছো, না হলে এখানে লাশ পড়তো। হুমকি দেন আমাকে? এসব প্রতিকূলতা থেকে আমি পার হয়ে এসেছি মিস্টার রায়ান। সম্মান হারানো কি সেটা আপনি কি করে বুঝবেন? আপনারা তো শুধু পারেন সম্মান নিতে। থেমে যাও মেয়ে, না হলে ভালো হবে না। কি করবেন হ্যাঁ আপনারা? আরে আপু, আপনি ওনার সাথে এরকম করছেন কেন? উনি যদি না থাকতো তাহলে জানেন বখাটেগুলো আমার কি করতো? মানে উনি তোমাকে কিছু করেনি? দেখো, ভয় পেয়ে কিছু লুকাবে না। না আপু, উনি কিছু করেননি। আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন কয়েকজন বখাটে এসে বিরক্ত করছিল। এক পর্যায়ে একজন এসে আমার ওড়না টান দিয়ে নিচে ফেলে দেয়, আর তখন এই ভাইয়াটা এসে আমাকে বাঁচায়, গুন্ডাগুলোকে মেরে পুলিশে দিয়ে দেয়। আমি যে দেখলাম উনি তোমার ওড়না ধরে রেখেছিলেন, তাহলে? উনি আমার ওড়না ধরেননি, মাটি থেকে তুলে আমার গায়ে জড়িয়ে দেন। সুমাইয়া এবার আস্তে করে রায়ানের দিকে তাকায়, দেখে এখনো হাত মুষ্টিবদ্ধ করে চোখ বন্ধ করে রেখেছে, হয়তো রাগ কন্ট্রোল করছে। আসলে আমি বুঝতে পারিনি, আমি দুঃখিত, আমাকে ক্ষমা করে দিবেন। রায়ান এবার সুমাইয়ার দিকে তাকায়। সুমাইয়া রায়ানের চোখ দেখে থমকে যায়, চোখ রাগে অসম্ভব লাল হয়ে রয়েছে। সরি মাইফুট, আজ মেয়ে বলে বেশি গেলে, না হলে বুঝিয়ে দিতাম আর্সেনাল রয়হানের গায়ে বিনা কারণে হাত তোলার ফল। এই বলে রায়ান নিজের গাড়িতে উঠে চলে যায়।
আর এদিকে সুমাইয়া হতাশ হয়ে তাকিয়ে থাকে। প্লিজ স্টপ আপনি, দাঁড়া বলছি। যেটা করিনি এখন তা কিন্তু করব। অবনী নিজের মতো করে এক মনে হেঁটে চলেছে। হঠাৎ করে পা থমকে যায় কারো চিৎকারে। সে পেছন ফিরে তাকিয়ে দেখে আকাশ ছুরি নিয়ে নিজের হাতে পরপর আঁক টানছে। অবনী এবার আকাশের কাছে গিয়ে হাত ধরে কান্না করতে করতে বলে, পাগল হয়ে গিয়েছো তুমি? কি করছিলে এটা? ইস, কতখানি কেটে গিয়েছে। তোমাকে এখন কি করতে ইচ্ছে করছে আমি নিজেও জানি না। কি করবো? তোমাকে কখন থেকে ডাকছি, শুনতে পাচ্ছ না কেন? তুমি তো জানো তোমার সাথে কথা না বলে আমি থাকতে পারি না। হয়েছে, আর ঢং করতে হবে না। মিথ্যে বলেছিলে বলে মনে ছিল না? নাও, ড্রেসিং করা হয়ে গেছে। ভাগ্যিস ব্যাগে ফার্স্ট এড বক্স ছিল। চলো এবার। আকাশ এবার অবনীর হাতে হ্যাচকা টান দিয়ে উড়ের ওপর বসিয়ে দিয়ে পেট আঁকড়ে ধরে। অবনী যেন বরফের মতো জমে যায়। সরি সোনা, আর মিথ্যে বলবো না। এই যে কান ধরছি, প্লিজ ক্ষমা করে দাও। কি 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 করছো আকাশ? এটা আমার কলেজ, ছাড়ো। কেউ দেখে নিলে সমস্যা হবে। দেখলে দেখুক, কি যায় আসে। আমি আমার হবু বউকে ধরে রেখেছি, কার বাপের কি? আগে বলো আমায় ক্ষমা করেছো কিনা। ইস, এখনো বউ হয়নি, এখনো অসভ্য। ছাড়ো বলছি। আমি ক্ষমা করেছি কিনা ভেবে দেখবো। তাই? হুম। ঠিক আছে, তাহলে আমি আমার কাজ করি, কি বলো? কি কি করবে? কি হলো? এবার সামনে এগোচ্ছ কেন? ডিস্টার্ব করো না। এখন বউকে চুমু খাবো, কারণ বউ রেগে আছে। আগে বউয়ের রাগ ভাঙাতে হবে। না, আমি তোমায় ক্ষমা করে দিয়েছি। ছাড়ো এবার আমার। এই তো গুড গার্ল, যাও ছেড়ে দিলাম। তবে আজকের দিনটা একদিন ফুসিয়ে নেব। দেখা যাবে। চলো এবার। চলো। ইয়ানা গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু মনে হচ্ছে ওর শ্বাস বন্ধ হয়ে আসছে। ঠোঁটের চুমুগুলো কামড়ে পরিণত হচ্ছে। একসময় মনে হলো ঠোঁটে কেউ কামড়াচ্ছে। ইয়ানা এবার হঠাৎ চোখ তুলে তাকায়। হুট করে ছেলেটির হাত চেপে ধরে বলে, কে আপনি? আমার রুমে কি করছেন? ছেলেটি এটার জন্য মোটেও প্রস্তুত ছিল না। সে নিজেকে কোনো রকম ছাড়িয়ে বেলকনি দিয়ে নেমে চলে যায়। ছেলেটির সাথে ধস্তাধস্তি করেও কোনো লাভ হয়নি। আজও দেখতে পেল না ছেলেটা কে। হঠাৎ ইয়ানা নিজের হাতে খেয়াল করে দেখে হাতে রক্ত লেগে আছে। তার মানে ধস্তাধস্তির জন্য ছেলেটির হাতে খামচি লেগেছে। শালা উগান্ডাকে তো কিছু করতেই পারছি না। যাক, একটু ব্যথা তো দিতে পেরেছি, কিন্তু আজও মুখটা দেখতে পারলাম না। ধুর। একটু পরেই ইয়ানার মোবাইলে একটা এসএমএস আসে। কাজটা তুমি ঠিক করলে না বেব। তুমি জাস্ট একটু দেখতে গিয়েছিলাম, কিন্তু তুমি আমার কাজে বাধা দিয়ে দিলে। অতিরিক্ত ছটফটে তুমি, তবে তোমার ঠোঁটগুলো মাশাআল্লাহ। ইয়ানা এসএমএস পড়ে কান্না করে দেয়। শালা লেজবিহীন হাতি, লুচ্চা বদমাইশ খাড়াস। তোরে যদি আমি সামনে পাই, তেলে যদি নর্দমায় না চুবাইছি, তাইলে আমার নামও ইয়ানা না, দেখিস তুই। আমাকে গালি দেওয়া যদি হয়ে থাকে তাহলে তুমি ঘুমিয়ে পড়ো। যদি আর 2 মিনিটও দেখিয়ে বসে রয়েছ, তাহলে আমি আমার অসমাপ্ত কাজ গিয়ে সমাপ্ত করে দিয়ে আসবো। আর হ্যাঁ, ছেলেদের থেকে দূরে থাকবা। আহানের এই এসএমএস পড়তে দেরি, কিন্তু ইয়ানার শুতে দেরি হয়নি। ইয়ানার কাণ্ড দেখে আহান উচ্চ স্বরে হেসে ওঠে। একটি বিশাল হোটেলে নারী নিয়ে মত্ত একজন প্রাপ্তবয়স্ক যুবক খালি গায়ে মেতে উঠেছে নিষিদ্ধ এক আদিম খেলায়। বর্তমানে সে নিজের পিপাসা মেটাতে ব্যস্ত। রায়হান বেবি, আমরা বিয়ে করছি কবে? রায়হান নিজের মুখটাতে একটু বিরক্তি নিয়ে বলে, তুই যে আমার সাথে আছিস এই ওই অনেক এত কথা কে বলতে বলেছে তোকে? সরি রায়হান, আর বলবো না। ঠিক তখনই রায়হানের একটি ফোন আসে। কে সে? ঠিক আছে, গাড়ি বের কর, আজই আমি বাংলাদেশ ব্যাক করছি। রায়হান কথা শেষ করে একটা বাঁকা হাসি দেয়। তাহলে শেষ পর্যন্ত তোমার আসল পরিচয়টা জেনে গেলাম সৎ ভাই। আমি আসছি, খেলাটা তাহলে সামনাসামনি হোক। বলে রায়হান অট্ট হাসিতে ফেটে পড়ল। ইয়ানা, আরু আর সুমু অগ্নি চৌধুরীর বিলাসবহুল ড্রয়িং রুমে বসে আছে। ঠিক তখনই অগ্নি তাদের সামনে এসে বসে। তাকে দেখে সবাই দাঁড়িয়ে যায়। অগ্নি হাত দিয়ে তাদের বসতে বলে, কিরে আরু, তোদের এই ক্রাশ অগ্নি চৌধুরী রুমে নাকি মাস্ক আর সানগ্লাস পরে থাকে? উনি কি কানা নাকি রে, নাকি দেখতে সুন্দর না? চুপ থাক সেরি, উনি খুব সুন্দর। অনেকে তাকে দেখেছে, তারা সবাই নিজ মুখে বলেছে। অগ্নি এতক্ষণ ধরে ইয়ানার দিকে তাকিয়ে আছে।
ইয়ানাকে পরখ করছে। শরীরে সাদা কালো রঙের হাঁটু পর্যন্ত টপস, কালো প্যান্ট, মাথায় হিজাব করা। অগ্নির কাছে ইয়ানাকে কোনো পুতুলের চেয়ে কম লাগছে না। ইয়ানাদের এইরকম ফিস করতে দেখে অগ্নি কিছুটা গম্ভীর হয়ে বলল, কি বলবে তাড়াতাড়ি বলো, আমার হাতে বেশি সময় নেই। ইয়ানা কিছুটা আমতা আমতা করে বলে, আসলে স্যার, আমাকে কয়েকদিন ধরে একটা ছেলে বিরক্ত করছে। অগ্নি আড়ালে একটা মুচকি হাসি দেয়। যে তাকে বিরক্ত করছে তাকে এসে কত সুন্দর করে বলছে। প্রথমে আমি স্যার নয়, আর দ্বিতীয়ত এরকম একটা সামান্য কাজ অগ্নি চৌধুরী করে না, তার জন্য পুলিশ আছে। আর কোনো ছেলে এমনি এমনি আসে না, নিশ্চয়ই সিরিয়াস করেছো। ইয়ানা আহানের কথা শুনে অবাক হয়ে যায়। সিরিয়াস কথাটা মাথায় আসতেই কিছুটা রেগে দাঁতে দাঁত চেপে বলে, জানি আমরা পুলিশ আছে, কিন্তু ছেলেটা হুমকি দিয়েছে এইসব যদি পুলিশকে জানাই তাহলে ও আমার পরিবারের ক্ষতি করে দেবে। আর সবচেয়ে বড় কথা, ছেলেটাকে আমি চিনি না। যদি চিনতাম তাহলে পুলিশের প্রয়োজন পড়তো না। ওই গুন্ডার কুত্তার লেজ কাটা হনুমান লুচ্চার জন্য আমি ইয়ানাই যথেষ্ট ছিলাম। আর আমার এতটাও খারাপ দিনও আসেনি যে রাস্তার বখাটে ছেলেকে সিডিউস করবো আমি। তাদের বাবা মায়েরই তো ঠিক নেই, হয়তো মা জন্ম দিয়ে ফেলে চলে গিয়েছিল। আহান এবার নিজের রাগকে সংযত করার জন্য হাত দুটো মুষ্টিবদ্ধ করে ফেলে। চোখ বন্ধ করে বড় বড় শ্বাস টানে, কারণ ইয়ানা আহানের বাবা মা নিয়ে প্রশ্ন তুলেছে। এবার আহান ইয়ানার দিকে তাকিয়ে থেকে মনে মনে ভাবে, মেয়েটাকে যতটা বোকা ভেবেছিলাম ততটা বোকা নয়, যথেষ্ট স্ট্রং। যার সামনে দাঁড়িয়ে বড় বড় মাফিয়ারাও কথা বলতে ভয় পায়, সেখানে এইটুকু একটা মেয়ে কিভাবে ওর নামেই এতগুলো কথা বলছে। রাগে আহানের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। ইয়ানা এবার বলে, সরি স্যার, আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য। আমি ভুলে গিয়েছিলাম মাফিয়ারা কখনো কারো হেল্প করতে পারে না, কারণ তারা। ইয়ানা আর বলল না। আরুরা আর সোমায়ার হাত ধরে বাহিরে যাওয়ার জন্য পা বাড়ায়। তখনই আহান পেছন থেকে ডাক দেয়, দাঁড়াও। কি বলবেন বলেন, আপনার মূল্যবান সময় নষ্ট করতে চাই না। আহান বসা থেকে প্যান্টে দুহাত গুজে দাঁড়িয়ে বলে, যে অগ্নি চৌধুরীর সামনে কথা বলতে সবার কলিজা কাঁপে, আর সেখানে তুমি এতগুলো কথা বলে গেলে। আমি ইমপ্রেসড। সরি মিস্টার অগ্নি চৌধুরী, আমার জানা মতে আমি তো আপনাকে কিছুই বলিনি। যা বলার সব ওই গুন্ডাটাকে বলেছি, তাতে আপনি কেন এত রিয়েক্ট করছেন? আহান ইয়ানার কথা শুনে থতমত খেয়ে যায়। ইয়ানাও আর কোনো কথা বাড়ায়নি, এইখান থেকে প্রস্থান করে। ঠিক তখনই তাদের সাথে অনাকাঙ্ক্ষিত একজনের সাথে দেখা হয়। রায়ান, আপনি এখানে? রায়ানও তাদের দেখে ভূত দেখার মতো চমকে ওঠে। কিছুটা আমতা আমতা করে বলে, আসলে হয়েছে কি, একটা কাজে এসেছিলাম। দেখো, এসে তোমাদের সাথে দেখা হয়ে গেল, কিন্তু তোমরা এইখানে কিসের জন্য? আসলে ভাইয়া, এখন কথা বলতে ইচ্ছে করছে না, অন্য একদিন বলবো। এখন আসি। ইয়ানা তারা চলে যায়। এইদিকে রায়ান ভেতরে গিয়ে যা দেখে তাতে ওর চোখ কপালে উঠে যায়, কারণ পুরো ফ্লোরে কাচের ছড়াছড়ি। আহানের হাত দিয়ে টিপ টিপ রক্ত পড়ছে। পাশেই ইভি শান্ত করার চেষ্টা করছে। রায়ান তাড়াতাড়ি করে আহানের কাছে গিয়ে বলে, কি হয়েছে, এভাবে রেগে আছিস কেন? আর এখানে কেউ দেখলাম মন খারাপ করে বের হয়ে যেতে। আহান শুধু চোখ বন্ধ করে বড় বড় শ্বাস টানছে। এইবার ইউভি সবকিছু খুলে বলে। রায়ান একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আহান, দেখ, ইহানা জানে না যে তুই ওই ছেলেটা, তাই না? ও তো তোর মাকে বলেনি, ও তো ওই ছেলের মাকে বলেছে। আহান এবার রায়ানের মুখ চেপে ধরে চিৎকার দিয়ে বলে, আমার মা নেই, আমি অগ্নি চৌধুরী নিজের জন্য নিজে যথেষ্ট, বুঝছিস তুই? আহান, কি করছিস কি? ছাড় ওকে। আহান, ও মরে যাবে, ছাড়। আহান এবার রায়ানের গলা ছেড়ে সেখান থেকে গাড়ি নিয়ে বের হয়ে যায়। রায়ান ছাড়া পেয়ে কাশতে থাকে। ইডিয়েট, তুই জানিস না ওর মাকে নিয়ে কিছু বলতে ও পাগল প্রায় হয়ে যায়। এমনি রেগেছিল, এখন কোনো বুদ্ধিতে বলতে গেলি। আচ্ছা, আমি তো ওকে জাস্ট বুঝতে চেয়েছিলাম। এই ইউবে, আহানিয়ানার সাথে কি কিছু করবে না তো? তোর মনে নেই জবিতকে কিভাবে মেরেছিল? জাস্ট জন্ম পরিচয় নিয়ে কথা বলেছিল বলে। ইহানাকে কিছু করবে না তো? যেভাবে রেগে বের হয়ে গেছে ব্রো, তাড়াতাড়ি ইহানের কাছে চল।
ইয়ানা, সুমু, আরু তারা একটা কফি শপে যায়। কি রে ইয়ানা, তোকে এত অন্যমনস্ক লাগছে? কি ভাবছিস? দেখ, তুই যদি ওই মাফিয়ার কথাগুলো ভেবে থাকিস তাহলে ভুলে যা। আমাদেরই ভুল হয়েছে ওইখানে যাওয়ার। ভুলে গিয়েছিলাম সে একজন মাফিয়া, শুধু লোক দেখানোর জন্যই কয়েকটা ভালো কাজ করে। তাদের শিরায় শিরায় খারাপ কাজ বিদ্যমান। তাই ও যদি বলে কাউকে সিরিয়াস করছিস, কিছু যায় আসে না। একদম ঠিক বলেছিস। এত কষ্ট করে ক্রাশ খাইছিলাম, ধুর। এখন ভাব এই ছেলেটাকে ধরবি কিভাবে? ইয়ানা একটা মুচকি হাসি দিয়ে বলে, ধরে ফেলেছি ওকে আমি, শুধু সময়ের অপেক্ষা এখন। আরু আর সুমু আশ্চর্য হয়ে বলে, কি বলি ধরে ফেলেছিস মানে কি ইনু? কে সে আর কোথায় থাকে, কিভাবে বুঝলি? ইয়ানা এবার বসা থেকে উঠে বুকে 2 হাত গুজে মুচকি হাসি দিয়ে বলে, কে কোথায় কিভাবে দেখেছি সেটা না হয় পরে জানিস। আগে আমি শিওর হই, আজ হবে আসল খেলা। এখন চল বাড়ি ফেরা যাক, দেরিতে গেলে আবার আম্মু বকাবকি করবে। তাছাড়া সামনের মাসে আব্বু বাড়ি ফিরছে। চল, তবে আজকে খেয়াল রাখিস। ওকে বেবি, তোরা চিন্তা করিস না। তারপর তারা যার যার মতো বাড়ি চলে যায়। রায়ান আর ইউভি আহানকে খুঁজে চলেছে, কিন্তু আহানের কোনো খোঁজ নেই। ব্রো, ইয়ানাকে কিছু করবে না তো? আমার মনে হয় না কিছু করবে, কারণ মুখে যতই না বলুক ও কিন্তু ইহানাকে ভালোবাসে। তাই যেন হয়। ওর জীবনটা যেন একটু আলোর সন্ধান পায়। এখন লাস্ট বারের মতো আরেকটা ফোন দেওয়া যাক। এবার ফোন দিতে রিসিভ হয়। হ্যালো আহান, কোথায় তুই? আর ফোন ধরছিস না কেন? বাড়িতে আসছি আমি। এই বলে ফোন কেটে দেয়। যাক বাবা, কেটে দিল, কিছু বলতেও দিল না। রাত ফুরিয়ে গভীর আধার নেমে আসে, কিন্তু একজনের চোখে ঘুম নেই। সে খোলা ছাদে বসে ড্রিঙ্কস করতে ব্যস্ত। হয়তো কোনো এক কালো অতীত ভোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। কিন্তু কি সেই অতীত? আহান, আহান, আহান প্লিজ ভাই স্টপ। জানিস তুই অতিরিক্ত ড্রিঙ্কস করলে তোর মাথা ব্যথা শুরু হয়ে যায়, সহ্য করতে পারিস না। আর খাওয়ার প্রয়োজন নেই, এখন রুমে চল প্লিজ। কিন্তু আহানের কোনো রেসপন্স নেই। সে চেয়ারে হেলান দিয়ে মাথার উপর হাত রেখে বসে আছে। রায়ান এবার একটু ঘাবড়ে গিয়ে আহানের শরীরে ধরে ঝাঁকুনি দেয়। ঝাঁকুনির ফলে সে এক সাইড দিয়ে হেলে পড়ে। আহান, কি হয়েছে তোর? আহান, এই আহান। এমন কয়েকবার ডাকার পরেও আহানের রেসপন্স নেই। ওহ নো, ও তো সেন্সলেস হয়ে পড়েছে। রায়ান এবার ইউভিকে ডাক দেয়। ইউভি ওয়াশরুমে ফ্রেশ হতে গিয়েছিল। রায়ানের চিৎকার শুনে তাড়াতাড়ি করে ওয়াশরুম থেকে বের হয়ে আসে। কি হয়েছে ব্রো, এভাবে চিৎকার করছিস কেন? সেন্সলেস হয়েছে আবার, ওকে ধর রুমে নিয়ে যেতে হবে। ধর। জানে অতিরিক্ত মানসিক চাপ নিলে ওর মাথা ব্যথা শুরু হয়, নিজেকে ঠিক রাখতে পারে না, তার উপর আবার ড্রিঙ্কস করেছে, সেন্সলেস তো হবেই। রায়ান আর ইউভি মিলে আহানকে রুমে নিয়ে আসে। হঠাৎ আহানের হাতের দিকে নজর যায়। দেখে হাত কেটে গিয়ে রক্ত শুকিয়ে আছে। মনে হচ্ছে কোনো কাচের বস্তু দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছে। আর এইটা যে সে নিজেই নিজেকে করেছে এতক্ষণে রায়ান আর ইউভি বুঝে গেছে।